আজকে আমরা পড়ব ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় হস্তান্তরযোগ্য ঋণের দলিলের প্রথম অংশ নিয়ে। প্রথমেই আমরা দেখি হস্তান্তরযোগ্য ঋণের দলিলটা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিখেছে যথা নিয়মে এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরের মাধ্যমে যে দলিলের হস্তান্তর গ্রহীতা এর বৈধ মালিকানা বা সত্য লাভ করে তাকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল হচ্ছে এমন একটা দলিল যে দলিলটা যথা নিয়মে যদি এক হাত থেকে অন্য হাতে হাত বদল করা হয় তখন এর হস্তান্তর গ্রহীতা এর বৈধ মালিকানা বা সত্য লাভ করবে। মানে যদি এমন হয় একটা ঋণের দলিল মিস্টার এক্স থেকে মিস্টার ওয়াই এর কাছে দেয়া হলো, মিস্টার এক্স মিস্টার ওয়াই কে দিয়ে দিল। তো এখন প্রথমে মিস্টার এক্স মালিক ছিল সেই ঋণের দলিলের, এখন যেহেতু ওয়াই কে দিয়ে দেওয়া হয়েছে ওয়াই মালিক হয়ে গিয়েছে। তো এটা কি আসলে বলছে যে হস্তান্তর যোগ্য ঋণের দলিল, যেই ঋণের দলিলটা হস্তান্তর যোগ্য মানে হাত বদলের সাথে সাথে এর মালিকানা পরিবর্তন হয়ে যায়, সেটাকেই বলছে হস্তান্তর যোগ্য ঋণের দলিল। তো বাংলাদেশে বহাল 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 13-1 ধারায় বলা হয়েছে যে প্রাপকের নির্দেশ মতো কোনো ব্যক্তিকে অথবা বাহককে প্রদেয় অঙ্গীকারপত্র, বিনিময় বিল ও চেককে হস্তান্তরযোগ্য দলিল বলে। তো আমাদের দেশ অনুযায়ী অঙ্গীকারপত্র, বিনিময় বিল এবং চেক এই তিনটাকেই আসলে হস্তান্তরযোগ্য দলিল বলে বিবেচনা করা হয়। বাইরের দেশে কিন্তু আরো অনেক রকম দলিলকে হস্তান্তরযোগ্য হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু আমাদের দেশে এই তিনটাকেই সাধারণত হস্তান্তরযোগ্য দলিল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তো এই আইন অনুযায়ী যে দলিল অর্পণের দ্বারা বা পৃষ্ঠাঙ্কন ও অর্পণের দ্বারা এমন ভাবে হস্তান্তরযোগ্য যে এর অধিকারী যে কোনো সময় নিজ নামে দলিলের বিষয়ে মোকদ্দমা দায়ের করতে পারে তাকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে। তাই বন্ড, বিল, লভ্যাংশ, পরোয়ানা, হুন্ডি ইত্যাদি হস্তান্তরযোগ্য বৈশিষ্ট্য মণ্ডিত হলে তো উক্ত আইন অনুযায়ী হস্তান্তরযোগ্য ঋণের দলিল বিবেচিত হয়। তো এছাড়াও এই তিনটা, আমি যে তিনটা বলেছি প্রথমে, অঙ্গীকারপত্র, বিনিময় বিল আর চেক, এই তিনটা ছাড়াও যদি অন্য কোনো দলিল হস্তান্তরযোগ্য হওয়ার, একটা দলিল হস্তান্তরযোগ্য হওয়ার কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমরা সামনে পড়বো, এই বৈশিষ্ট্য মণ্ডিত যদি হয় তাহলে সেই দলিলগুলো হস্তান্তরযোগ্য হবে। তো এটাই হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল। তো হস্তান্তরযোগ্য দলিলের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে দলিলটা লিখিত হতে হবে। কোনো মৌখিক কোনো লেনদেন বা কোনো কিছুকে কিন্তু দলিল বলা যাবে না। কোনো দলিল যদি হস্তান্তরযোগ্য হতে হয় সেটাকে অবশ্যই লিখিত হতে হবে। সেটা হাতে লেখা হতে পারে, টাইপ করা হতে পারে। আহ তো সেটা যেটাই হোক সেটা অবশ্যই লিখিত হতে হবে। তো সাধারণত অঙ্গীকারপত্র দেনাদার কর্তৃক এবং বিনিময় বিল পাওনাদার কর্তৃক যে কোনো সাদা কাগজে লেখা হয়ে থাকে। আর চেক আমানতকারী কর্তৃক ব্যাংক সরবরাহকৃত একটা নির্দিষ্ট ছাপানো পাতা হয়ে থাকে। তো সেটা যেটাই হোক অবশ্যই সেটা কি হতে হবে, লিখিত বা প্রিন্টেড হতে হবে। তারপরের পয়েন্টটা হচ্ছে যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত। তো যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত হবে। এক একটা দলিলে এক একজনের স্বাক্ষরের প্রয়োজন হয়। তো এরূপ দলিল অবশ্যই প্রস্তুতকারী পাতার পক্ষে আইনানুগ প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। সাধারণত যে প্রস্তুত করে দলিলটা তার স্বাক্ষরের প্রয়োজন হয়। তো স্বাক্ষরের সাথে এতে তারিখও কিন্তু উল্লেখ করা আবশ্যক থাকে। তো এরূপ স্বাক্ষর ছাড়া কিন্তু দলিলের কোনো মূল্যই থাকে না। স্বাক্ষরবিহীন কোনো দলিলের কোনো মূল্য নেই। তো যেমন একটা উদাহরণ যদি বলে যে আমি এক্স কে 1 মাসের মধ্যে 10,000 টাকা প্রদান করব, এ মর্মে বি নিজ হাতে কাগজে লিখে দিয়েছে কিন্তু নিচে কোনো স্বাক্ষর দেয়নি, এটা হস্তান্তরযোগ্য দলিলের কোনো মর্যাদাই কিন্তু পাবে না। দলিল লিখে দিল, সবই ঠিক থাকলো, কিন্তু স্বাক্ষর না করার কারণে কিন্তু দলিলটা কোনো হস্তান্তরযোগ্যতা পাবে না। তারপর হচ্ছে একাধিক পক্ষ। তো হস্তান্তরযোগ্য দলিলে অবশ্যই একাধিক পক্ষ থাকে। সাধারণত দেনা পরিশোধের জন্য এরূপ দলিল লেখা হলে স্বাভাবিকভাবেই এর এক পক্ষে থাকে পাওনাদার, আরেক পক্ষে থাকে দেনাদার। আর অঙ্গীকার পত্রের ক্ষেত্রে থাকে হচ্ছে অঙ্গীকার দাতা ও অঙ্গীকার গ্রহীতা, এই দুইটা পক্ষ থাকে।
আর বিনিময় বিল আর চেকের ক্ষেত্রে কিন্তু ৩ টা পক্ষ থাকে, আদেষ্টা, আদিষ্ট ও প্রাপক। তো এই এগুলো নিয়ে আরো ডিটেইল আলোচনা আরো আমাদের সামনে আছে। তো এখন যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল হওয়ার জন্য একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেই দলিলের একাধিক পক্ষ থাকতে হবে। তার পরের পয়েন্টটা হচ্ছে শর্তহীন প্রকৃতি। হস্তান্তরযোগ্য দলিলে কিন্তু শর্ত থাকা যাবে না। হস্তান্তরযোগ্য দলিলের প্রকৃতি কিন্তু শর্তহীন হতে হবে। এটা হচ্ছে একটা ইম্পোর্টেন্ট বৈশিষ্ট্য, শর্তহীন হওয়া। তো অঙ্গীকার পত্রে অঙ্গীকারদাতা অর্থ প্রদানের শর্তহীন অঙ্গীকার প্রদান করে। বিনিময় বিলে আদেষ্টা আদিষ্টকে অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ দেয়। চেকের ক্ষেত্রে আমানতকারী ব্যাংকে চাহিদা মাত্র অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ দিয়ে থাকে। এখন অঙ্গীকারপত্রে যদি লেখা থাকে মাল বিক্রয় সাপেক্ষে ১ মাসের মধ্যে ১০,০০০ টাকা প্রদানে বাধ্য থাকিব। তবে শর্তযুক্ত হওয়ায় তা হস্তান্তরযোগ্য দলিল বিবেচিত হবে না। তো এখানে যেহেতু শর্তযুক্ত তাই কিন্তু এটা আম হস্তান্তরযোগ্য দলিল হিসেবে বিবেচনা করা হবে না, যেহেতু এখানে শর্ত দেয়া আছে। তার পরের পয়েন্টটা হচ্ছে হস্তান্তরযোগ্যতা। তো হস্তান্তরযোগ্য দলিল মানেই হচ্ছে সেটা হস্তান্তরযোগ্যতা থাকতে হবে। মানে অর্পণের দ্বারাই নগদ অর্থের মতোই অর্পণের দ্বারাই এর মালিকানা পরিবর্তন হয়ে যায়। আমরা কিন্তু যখন একজনকে ক্যাশ দিলাম, লাইক কেউ আমার কোনো একটা কাজ করে দিল, আমি তাকে ক্যাশ দিলাম, সাথে, সাথে কিন্তু ক্যাশটার মালিকানা পরিবর্তন হয়ে গেল। আমার কাছে যদি একটা ৳৫০০ নোট থাকে, আমি কারো কাছ থেকে একটা সার্ভিস নিলাম, তাকে আমি ৳৫০০ নোটটা দিয়ে দিলাম। এখন কিন্তু এই ৳৫০০ মালিক মানে সাথে, সাথে ট্রান্সফার হয়ে গেল। যাকে দিলাম সে ৳৫০০ মালিক হয়ে গেল। তো অর্পণের দ্বারাই কিন্তু এর মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো বাহককে দেয় দলিলের ক্ষেত্রে শুধুমাত্র অর্পণের দ্বারা তা হস্তান্তর করা যায় এবং হস্তান্তর গ্রহীতা এতে সত্য লাভ করে। আদেশে দেওয়া হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে তা হস্তান্তর করা যায়। তো কিছু, কিছু দলিল যেমন চেকের ক্ষেত্রে আমরা বলতে পারি বাহক চেক, হুকুম চেক। বাহক চেকের ক্ষেত্রে যেমন আম যে বহন করে নিয়ে আসবে সেই এর মালিক হয়ে যাবে। তেমনি আরো কিছু দলিল আছে যেখানে অর্পণের দ্বারাই হস্তান্তর করা হয়ে যায়। আবার কিছু, কিছু দলিল আছে যেখানে অর্পণের দ্বারাই হস্তান্তর করা হয়ে যায় না। আদেশে দেও এরকম যদি বলা থাকে সেক্ষেত্রে আম যার নাম উল্লেখ করা থাকে তা তাকেই দেখা যায় যে হস্তান্তর করা যায়। এরকম যাকে আদেশ করা হয়েছে তার ক্ষেত্রে হস্তান্তর করা যাচ্ছে। তো এই ক্ষেত্রে পৃষ্ঠাঙ্কন করা হয়। পৃষ্ঠাঙ্কন মানে হচ্ছে সেখানে এরকম ডিটেইল লেখা থাকে যে কাকে দিতে হবে, এরকম কিছু লেখা থাকে। তো এটাই হচ্ছে হস্তান্তর যোগ্যতা থাকতে হবে। তারপর হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ। অবশ্যই হস্তান্তরযোগ্য দলিলে নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকতে হবে। সেটা যেই অ্যামাউন্টই হোক না কেন, অর্থের উল্লেখ থাকতে হবে। একদম এক্সাক্ট অ্যামাউন্ট বলা থাকতে হবে। কোনো রেঞ্জ বলা যাবে না। লাইক ১,০০০ থেকে ৳৫,০০০ র মধ্যে এরকম কোনো রেঞ্জ বলা যাবে না। ৫,০০০ হলে ৳৫,০০০, ১,০০০ হলে ৳১,০০০। এক্সাক্ট একটা অ্যামাউন্ট লেখা থাকতে হবে। তারপর হচ্ছে প্রাপকের নাম উল্লেখ। তো যেকোনো ধরনের হস্তান্তরযোগ্য দলিলেই কিন্তু প্রাপকের নাম উল্লেখ থাকার প্রয়োজন পড়ে। অবশ্য তৃতীয় কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে বিনিময় বিল বা চেকের আদেশটা নিজ বা সেলফ শব্দের উল্লেখ করতে পারে। তো আমরা জানি যে টাকাটা কে পাবে সেটার জন্য কিন্তু একটা প্রাপকের উল্লেখ থাকতে হয় যে আল্টিমেটলি এই দলিলটা কে পাচ্ছে। তো এতে আদেশটা নিজেই প্রাপক হিসেবে গণ্য হয় যদি এমন হয় যে কেউ একজন নিজের কথা লিখেছে, লাইক চেকের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এমন হয় যে আমি আমার নিজের জন্যই চেকের টাকা উঠাতে চাচ্ছি, আমি কাউকে দিচ্ছি না চেকটা। সেক্ষেত্রে কিন্তু সেখানে সেলফ বা নিজ কথাটা লিখে দিলে কিন্তু প্রাপক আদেশটা নিজেই প্রাপক হিসেবে গণ্য হবে। তো এটাই হচ্ছে প্রাপকের নাম উল্লেখ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো হস্তান্তর যোগ্যতা পাবে না। প্রাপকের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে। তারপর হচ্ছে বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ। তো হস্তান্তরযোগ্য দলিলের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দেশের অভ্যন্তরে এর অর্থ অবশ্যই বিহিত মুদ্রায় পরিশোধ করতে হবে। বিহিত মুদ্রা মানে বোঝাচ্ছে সরকারি নোট এবং ব্যাংক নোট। সরকারি নোট হচ্ছে ১, ২ ও ৫ টাকার নোট হচ্ছে সরকারি নোট। আর ১০, ২০, ৫০, ১০০, ৫০০, ১,০০০ এগুলো হচ্ছে গিয়ে ব্যাংক নোট। তো এই সরকারি নোট বা ব্যাংক নোটের মাধ্যমে পরিশোধ করতে হবে এমন একটা দলিল কিন্তু হতে হবে। এমন হওয়া যাবে না যে দলিলের মাধ্যমে কোনো সম্পত্তির দেনা-পাওনা হচ্ছে, সম্পত্তির আদান-প্রদান লেনদেন হচ্ছে, এটা করা যাবে না। এরকম যদি হয়ে থাকে সেটা কিন্তু হস্তান্তরযোগ্য দলিল হবে না। একটা দলিলের হস্তান্তরযোগ্যতা থাকার জন্য সেই দলিলটা অবশ্যই বিহিত মুদ্রায় বিহিত মুদ্রায় যেন লেনদেন হয় এরকম হতে হবে।
তারপর হচ্ছে চাহিদা মাত্র বা নির্দিষ্ট সময় পরে দেও। তো হস্তান্তরযোগ্য দলিল নির্দিষ্ট সময় পরে বা চাহিদা মাত্র পরিশোধ্য হয়ে থাকে। যেমন বিনিময় বিল আর অঙ্গীকার পত্রের ক্ষেত্রে কিন্তু একটা সুস্পষ্ট সময় উল্লেখ করা থাকে। লাইক ৩ মাস পর, ৫ মাস পর এরকম একটা সময় উল্লেখ করা থাকে। চেকের ক্ষেত্রে যেমন কোনো সময় উল্লেখ করা থাকে না, চাহিদা মাত্র দেওই হয়ে থাকে সাধারণত। তো চাহিদা মাত্র বা নির্দিষ্ট সময় পর দেও এরকম হতে পারে হস্তান্তরযোগ্য দলিল। তারপর হচ্ছে উপস্থাপন। যেকোনো ধরনের হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে এর অর্থ আদায়ের জন্য ধারককে উপস্থাপন করা প্রয়োজন পড়ে। মানে যে দলিলটা, সেই দলিলটা কিন্তু উপস্থাপন করতে হবে। দলিলটা উপস্থাপন করতে হবে অর্থ আদায় করার জন্য। যদি আমি ব্যাংক থেকে টাকা উঠাতে যাই, আমি চেক বাসায় ভুলে রেখে যাই, তখন কিন্তু মুখে গিয়ে যদি বলি যে টাকা দিতে, ব্যাংক তো টাকা দিবে না। ব্যাংককে অবশ্যই আমার চেকটা দিতে হবে। তার মানে অর্থ উঠানোর জন্য আমার চেকটা লাগছে। সেম বিনিময় বিলের ক্ষেত্রে আমি যদি বিনিময় বিলের টাকাটা আদায় করতে যাই, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু বিনিময় বিলটা দেখাতে হবে। বিনিময় বিলটা পরিশোধ করতে হবে, তারপরে কিন্তু আমি টাকা পেতে পারবো। তো এটাই হচ্ছে অঙ্গীকারপত্র হোক, বিনিময় বিল হোক বা চেক হোক, এই দলিলটা কিন্তু শো করতে হবে। এই দলিলটা আমার দেখাতে হবে, এই দলিলটা দিতে হবে, উপস্থাপন করতে হবে। তারপর কিন্তু সেটার এগেইনস্ট এ আমি কি পাবো? টাকা পেয়ে থাকবো। তো অবশ্যই উপস্থাপন করতে হবে। হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য হচ্ছে উপস্থাপনের মাধ্যমে অর্থ আদায় করা যায়। তারপর হচ্ছে ঋণের প্রমাণ। তো সকল প্রকার হস্তান্তরযোগ্য দলিলই ঋণের প্রমাণ হিসেবে আদালতে কিন্তু গৃহীত হয়। কোনো হস্তান্তরযোগ্য দলিল আইনানুগ উপস্থাপনের পরও তা অমর্যাদাকৃত হলে এর জন্য দায়ী পক্ষ সংশ্লিষ্ট অন্যদের নিকট দায়বদ্ধ হয়ে থাকে। তো প্রত্যেকটা হস্তান্তরযোগ্য দলিলই যেহেতু একটা দলিল এবং এখানে সাইন আছে, সবকিছু ডিটেইল লেখা আছে, এটা কিন্তু একটা ঋণের প্রমাণ হিসেবে কাজ করে এবং আদালতে কিন্তু গৃহীত হয়। যদি এমন হয় কোনো পক্ষ টাকা দিতে অস্বীকার করছে, সেক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। তো এজন্যই হস্তান্তরযোগ্য দলিল হচ্ছে একটা ঋণের প্রমাণ হিসেবে কাজ করে। তো এই সমস্ত বৈশিষ্ট্য যদি থেকে থাকে কোনো দলিলের, সেই দলিলটাই কিন্তু হস্তান্তর যোগ্যতা পাবে। আচ্ছা, তো এখন আমরা দেখব হস্তান্তরের কিছু আবশ্যকীয় শর্তাবলী। তো আমরা হস্তান্তরযোগ্য দলিল কি সেটা আমরা অলরেডি পড়েছি। তো হস্তান্তর সাধারণত দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে অর্পণের দ্বারা হস্তান্তর, আরেকটা হচ্ছে অনুমোদন ও পৃষ্ঠাঙ্কনের দ্বারা হস্তান্তর। অর্পণের দ্বারা হস্তান্তর মানে হচ্ছে জাস্ট দিয়ে দিলেই হস্তান্তর হয়ে যাচ্ছে, আর অনুমোদন বা পৃষ্ঠাঙ্কনের দ্বারা হস্তান্তর মানে প্রাপকের নাম সবকিছু ডিটেল উল্লেখ করতে হয় যে কে পাবে টাকাটা। তো আমাদের দেশে আমরা জানি অঙ্গীকারপত্র, বিনিময় বিল এবং চেক এগুলো হচ্ছে আমাদের দেশে হস্তান্তরযোগ্য দলিল হিসেবে বিবেচিত হয়, আর এগুলো কিন্তু অনুমোদন বা পৃষ্ঠাঙ্কন অপরিহার্য বিবেচিত হয়ে থাকে। তো দলিলের প্রাপকের নামের শেষে অথবা বাহককে লেখা থাকলে তাকে বাহককে দেও, অথবা আদেশানুসারে শব্দদ্বয় লেখা থাকলে তাকে আদেশে দেও হস্তান্তরযোগ্য দলিল বলে। তো হস্তান্তরযোগ্য দলিলের কিছু বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে হস্তান্তর বৈধ হলে দলিলকে প্রথম হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য মণ্ডিত হতে হবে। তো একটা হস্তান্তর যদি বৈধ হতে হয়, তাহলে সেই দলিলটাকে হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য মণ্ডিত হতে হবে। যেমন কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেটা একটু দেখি। এটি যথা নিয়মে লিখিত হতে হবে এবং অঙ্গীকারপত্র ও বিনিময় বিল সাদা কাগজে লেখা গেলেও তা স্ট্যাম্প যুক্ত হতে হবে এবং চেক অবশ্যই ব্যাংক কর্তৃক সরবরাহকৃত চেকের পাতায় লিখতে হবে। তো এটা অবশ্যই লিখিত হতে হবে, এটা আমরা অলরেডি জানি। তো অঙ্গীকারপত্র আর বিনিময় বিল সাদা কাগজে লেখা যায় আমরা জানি। কিন্তু অবশ্যই স্ট্যাম্প যুক্ত কাগজে লিখতে হবে। স্ট্যাম্প যুক্ত আমরা অলরেডি দেখেছি যে বিভিন্ন সময় যে দলিলপত্র, সম্পত্তির দলিলপত্র একটা স্ট্যাম্প যুক্ত দলিলপত্র থাকে। এরকম একটা স্ট্যাম্প যুক্ত দলিলে কিন্তু অঙ্গীকারপত্র বা বিনিময় বিলটা লিখতে হবে। আর চেক তো এইসব কিছুতে লেখা যায় না। চেক তো ব্যাংক থেকে সরবরাহ করা হয়। একটা চেকের নির্দিষ্ট পাতায় লিখতে হয়। তার পরের পয়েন্টটা হচ্ছে এরূপ দলিল অবশ্যই এর লেখকের উপযুক্ত স্বাক্ষর থাকতে হবে। বিনিময় বিলের ক্ষেত্রে এতে দেনাদার বা আদিষ্টের স্বীকৃতিযুক্ত স্বাক্ষর থাকা আবশ্যক। তো দলিলে কিন্তু অবশ্যই স্বাক্ষর থাকতে হবে। যে প্রস্তুত করে বা লিখে সেই সাধারণত স্বাক্ষর দিয়ে থাকে। আর বিনিময় বিলের ক্ষেত্রে যে স্বীকৃতি দিয়ে থাকে, মানে যে টাকাটা দিবে সে স্বাক্ষর দিয়ে থাকে। তো এই স্বাক্ষরগুলো অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে এরূপ দলিল অবশ্যই শর্তহীন প্রকৃতির হবে। শর্তযুক্ত করে লেখা দলিল কখনোই হস্তান্তরযোগ্য দলিলের মর্যাদা পায় না। আমি একটু আগেই বলেছি একটা দলিল অবশ্যই হস্তান্তরযোগ্যতা পেতে হলে সেটা শর্তহীন হতে হবে। যেকোনো শর্ত যদি জুড়ে দেওয়া হয় সেটা কিন্তু আর হস্তান্তরযোগ্যতা পাবে না।
তারপর হচ্ছে এরূপ দলিল অবশ্যই নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকতে হবে। অর্থ ছাড়া কোনো স্বার্থ বা সম্পদের উল্লেখ থাকলে তা হস্তান্তরযোগ্য দলিল বিবেচনা করা হবে না। তো অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণে অর্থের উল্লেখ থাকতে হবে। কোনো রেঞ্জ দেওয়া যাবে না। ইভেন অন্য কোনো সম্পত্তির কথা যদি বলা থাকে সেটাও কিন্তু হস্তান্তরযোগ্যতা পাবে না। কোনো জায়গা, জমি, গোল্ড এনিথিং কোনো কিছুর কথা উল্লেখ থাকা যাবে না। শুধুমাত্র ক্যাশ নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট লিখা থাকতে হবে। তারপর হচ্ছে এরূপ দলিল অবশ্যই প্রস্তুত তারিখের উল্লেখ থাকবে ও সেই সাথে তা কখন পরিশোধ করতে হবে তাও নির্দেশ করা থাকতে হবে। তো কোন তারিখে প্রস্তুত করা হচ্ছে দলিলটা সেটার উল্লেখ থাকবে। সাথে কোন তারিখে পরিশোধ করতে হবে সেইটাও কিন্তু একদম এক্সাক্টলি উল্লেখ করা থাকতে হবে। তারপর হচ্ছে আদেশের দেয় দলিলের ক্ষেত্রে এতে অবশ্যই প্রাপকের নাম উল্লেখ থাকতে হবে। তবে দলিল লেখক নিজ শব্দ লিখে নিজেও প্রাপক গণ্য হতে পারেন। এটাও একটু আগে বললাম যে যদি আদেশে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কে পাবে টাকাটা তার নাম উল্লেখ থাকতে হবে। আর যদি এমন হয় যে দলিল লেখক নিজেই টাকাটা নিবেন, সেক্ষেত্রে নিজ বা সেলফ কথাটা লিখতে হবে। যেমন চেকের ক্ষেত্রে অনেক সময় আমরা সেলফ কথাটা লিখে নিজেই নিজের জন্য টাকা উঠাতে পারি। তো এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। তো হস্তান্তরযোগ্য দলিলের আরো কিছু শর্ত আমরা দেখব। তো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হস্তান্তরের ক্ষেত্রে অর্পণ একটা অপরিহার্য শর্ত। প্রকৃত বা কার্যত যেভাবেই ঘটুক অর্পণ না হলে হস্তান্তর কার্যকর হয় না। তো হস্তান্তর যোগ্যতা পেতে হলে কিন্তু অবশ্যই অর্পণ করতে হবে। আমি যদি এমন হয় কোনো দলিল হাতে নিয়ে বসে আছি, আমি মুখে মুখে বলে দিলাম যে আমি তোমাকে দিয়ে দিলাম দলিলটা, সেটা কিন্তু হবে না। আমাকে দলিলটা কিন্তু হাত বদল করতে হবে, দিতে হবে, অর্পণ করতে হবে, তাহলেই কিন্তু এটা হস্তান্তর করা হবে। যদি এমন হয় আমি পৃষ্ঠাঙ্কন করে নিজের কাছেই রেখে দিলাম, কে পাবে সবকিছু লিখে আমি দলিলটা আমার কাছেই রেখে দিলাম, সেক্ষেত্রে কিন্তু এটা হস্তান্তর হবে না। যথাযথভাবে পৃষ্ঠাঙ্কন করে কিন্তু হাত বদল করতে হবে, অর্পণ করতে হবে। তার পরের পয়েন্টে হচ্ছে বাহককে দিয়ে অঙ্গীকারপত্র, বিনিময় বিল ও চেক শুধুমাত্র অর্পণের দ্বারা হস্তান্তর করা যায়। তো যেই অঙ্গীকারপত্র, বিনিময় বিল ও চেক বাহককে দেওয়া হয়ে থাকে, মানে যে বহন করবে সেই পাবে টাকা, এমন যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ধরনের দলিল শুধুমাত্র অর্পণের দ্বারাই হস্তান্তর হয়ে যায়। মানে জাস্ট হাত বদল করলেই হস্তান্তর হয়ে যায়। আর ৪ নাম্বার পয়েন্টে যেটা সেটা হচ্ছে আদেশে দেয় অঙ্গীকারপত্র, বিনিময় বিল ও চেকের ধারক যথানিয়মে পৃষ্ঠাঙ্কন করে অর্পণের দ্বারা এরূপ দলিল হস্তান্তর করতে পারেন। তো আদেশে দেয় যে অঙ্গীকারপত্র, বিনিময় বিল ও চেক আছেন, তিনি যদি এটা হস্তান্তর করতে চান সেক্ষেত্রে পৃষ্ঠাঙ্কন করতে হবে। আগে কে পাবে সেটা লিখতে হবে। যথাযথভাবে পৃষ্ঠাঙ্কন করে তারপর অর্পণ করতে হবে। তারপর হাত বদল করতে হবে। তাহলেই এটা হস্তান্তর হবে। তার পরের পয়েন্টটা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল শর্তহীন প্রকৃতির হলেও আদেশে দেওয়া দলিলের ক্ষেত্রে এর পৃষ্ঠাঙ্কন শর্তযুক্ত বা আংশিক হতে পারে। আমরা জানি যে হস্তান্তরযোগ্য দলিল কিন্তু শর্তহীন প্রকৃতির হতে হয়, কিন্তু আদেশে দেওয়া দলিলের ক্ষেত্রে এটাও জানি যে পৃষ্ঠাঙ্কন করতে হয়। তো পৃষ্ঠাঙ্কনের ক্ষেত্রে কিন্তু সামান্য শর্ত থাকতে পারে যে কে পাবে দলিলটা, এরকম থাকতে পারে। তারপরের যে লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে এরূপ হস্তান্তরের ক্ষেত্রে মালিকানা হস্তান্তরের অভিপ্রায় থাকা অপরিহার্য। অর্থ সংগ্রহের জন্য ব্যাংক এরূপ দলিল জমা দিলে তা হস্তান্তর বিবেচিত হয় না। তো হস্তান্তরের জন্য কিন্তু মালিকের হস্তান্তরের ইচ্ছা থাকতে হবে, অভিপ্রায় মানে ইচ্ছাটা থাকতে হবে। যদি এমন হলো আমি আমার দলিলটা একজনকে অলরেডি হস্তান্তর করে দিয়েছি, কিন্তু টাকা আদায় করার পর আমি তার কাছে টাকা চাইলাম, অথবা আমি যার কাছে টাকা পেতাম তার কাছেই আমি আবার টাকা গিয়ে চাইলাম, যদিও আমার তার কাছ থেকে এখন টাকা পাওয়ার কথা না, কারণ আমি অলরেডি আমার দলিল হস্তান্তর করে দিয়েছি অন্য কাউকে। যাকে হস্তান্তর করে দিয়েছি সে এখন টাকা পাবে, সে হচ্ছে সেটার মালিক। কিন্তু আমি গিয়ে টাকা চাইলাম সেটা কিন্তু হবে না। আমি যদি হস্তান্তর করে থাকি তাহলে আমার সে ইচ্ছা নিয়ে হস্তান্তর করতে হবে, মালিকানাটা আমার ইচ্ছাতেই হস্তান্তর করতে হবে। তো এগুলো হচ্ছে হস্তান্তরের কিছু আবশ্যকীয় শর্তাবলী। এই শর্তগুলো যদি মেইনটেইন করা হয়, এগুলো যদি থাকে তখনই কিন্তু সেই দলিলটা হস্তান্তরযোগ্য বিবেচিত হবে। তো এখন আমরা কিছু হস্তান্তরযোগ্য দলিল সম্পর্কে জানবো। প্রথমেই যেটা সেটা হচ্ছে অঙ্গীকারপত্র। তো অঙ্গীকারপত্রের আরেকটা নাম হচ্ছে প্রত্যর্থপত্র। তো প্রত্যর্থপত্র বা অঙ্গীকারপত্র বলতে এমন কোনো পত্র বা দলিলকে বোঝায় যাতে কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তহীন অঙ্গীকার প্রদান করে। তো এখানে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে অর্থ প্রদানের শর্তহীন অঙ্গীকার প্রদান করবে। তো আমরা ধরি মিস্টার এক্স
মিস্টার ওয়াই কে আ টাকা দিবে। মিস্টার এক্স মিস্টার ওয়াই কে টাকা দিবে, মিস্টার ওয়াই টাকা পায় এক্স এর কাছ থেকে। তো মিস্টার এক্স বলল মিস্টার ওয়াই কে যে, "আমি আপনাকে ৩ মাস পর ৳১০,০০০ প্রদান করব।" মানে মিস্টার এক্স অঙ্গীকার করল। আমি আপনাকে ৩ মাস পর ৳১০,০০০ প্রদান করার অঙ্গীকার করছি। এরকম একটা দলিল লিখে মিস্টার এক্স কি করবে? সেই দলিলে সাইন করে দিবে। ঠিক আছে? সাইন করে মিস্টার ওয়াই কে দিয়ে দিবে দলিলটা। এবার মিস্টার ওয়াই নির্দিষ্ট সময় পর ৩ মাস পর সেই দলিলটা নিয়ে মিস্টার এক্স এর কাছে আসবে। আসলে মিস্টার এক্স তখন টাকা পরিশোধ করে দিবে। তো এটাই হচ্ছে আসলে অঙ্গীকারপত্র। তো ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ৪ ধারায় বলেছে, কোন নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত কোন লিখিত দলিলে উক্ত ব্যক্তি যদি অপর কোন নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদিষ্ট ব্যক্তিকে বা দলিলের বাহককে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের শর্তহীন প্রতিশ্রুতি বা অঙ্গীকার প্রদান করে, তবে ওই দলিলকে প্রত্যর্থপত্র বা অঙ্গীকারপত্র বলে। এবার দেখি বিনিময় বিল কি? বিনিময় বিল হলো এমন এক প্রকার হস্তান্তরযোগ্য ঋণের দলিল যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য শর্তহীন নির্দেশ প্রদান করে এবং অপর পক্ষ এতে স্বীকৃতি প্রদান করলে তা মূল্যবান দলিল হিসেবে গণ্য হয়। তো বিনিময় বিল হচ্ছে এমন একটা দলিল যেখানে শর্তহীন নির্দেশ প্রদান করা হয়। আর অঙ্গীকার পত্রতে বলেছিল শর্তহীন অঙ্গীকার প্রদান করা হয়। আর বিনিময় বিলে শর্তহীন নির্দেশ প্রদান করা হয়। তো এখানে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যদি এমন হয় মিস্টার ওয়াই মিস্টার এক্স এর কাছ থেকে কিছু বাকিতে কিনলো। মিস্টার ওয়াই মিস্টার এক্স এর কাছ থেকে কিছু বাকিতে কিনলো। তো মিস্টার ওয়াই মিস্টার এক্স কে বলল, "আমি আপনাকে ৩ মাস পর ৳৫০,০০০ প্রদান করব।" তো এইখানে মিস্টার এক্স তখন বিনিময় বিলটা লিখবে। কে লিখবে? মিস্টার এক্স। আর অঙ্গীকার পত্রতে যে টাকা দিচ্ছিল, যে টাকা দিবে সে লিখেছিল। আর এইখানে যে টাকা পাবে সে দলিলটা লিখবে। বিনিময় বিলের ক্ষেত্রে মিস্টার এক্স টাকা পাবে, তো মিস্টার এক্স বিলটা লিখলো। লিখে শর্তহীন নির্দেশ প্রদান করে বিলটা লিখলো। লিখে মিস্টার ওয়াই কে দিয়ে দিল। এবার মিস্টার ওয়াই এই শর্তে রাজি হয়ে সেখানে কি করলো? সাইন করে দিল। যেটাকে বলছে স্বীকৃতি। মিস্টার ওয়াই স্বীকৃতি দিল এবং সাইন করে বিলটা আবার মিস্টার এক্স এর কাছে দিয়ে দিল। এবার মিস্টার এক্স বিলটা রেখে দিবে। তো ৩ মাস পর মিস্টার এক্স মিস্টার ওয়াই এর কাছে বিলটা নিয়ে যাবে। নিয়ে গিয়ে মিস্টার ওয়াই এর কাছ থেকে টাকা চাবে। তো এটাই হচ্ছে কি বিনিময় বিল। তো এখানে কিন্তু যে লিখছে বিলটা তারও স্বাক্ষর লাগবে, যে স্বীকৃতি দিচ্ছে তার স্বাক্ষর তো অবশ্যই লাগবে। আর অঙ্গীকার পত্রের ক্ষেত্রে কিন্তু যে শুধুমাত্র টাকা পাবে, যে শুধুমাত্র টাকা দিবে সে অঙ্গীকার করবে, সে সাইন দিবে যে সে অঙ্গীকার করছে সে এতদিন পরে টাকা প্রদান করবে। তো এজন্য অঙ্গীকার পত্র হচ্ছে একটা শর্তহীন অঙ্গীকার, আর এটা হচ্ছে শর্তহীন নির্দেশ। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে চেক। চেক জিনিসটা আমরা সবাই জানি। চেক হলো ব্যাংক কর্তৃক সরবরাহকৃত এমন এক প্রকার ছাপানো পত্র বিশেষ যা ব্যাংক হতে টাকা উঠানোর বিশেষ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এটি মূলত আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর তৈরিকৃত অর্থ প্রদানের শর্তহীন নির্দেশনামা। আমরা জানি চেক হচ্ছে একটা শর্তহীন নির্দেশনামা। আমানতকারী যখন টাকা উঠানোর প্রয়োজন মনে করে চেকটা ব্যাংক ইস্যু করলেই কিন্তু ব্যাংক শর্তহীনভাবে কি করে? টাকা দিয়ে দেয়। তো ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ৬ ধারায় বলা হয়েছে যে, চেক হলো একটি বিনিময় বিল যা কোনো ব্যাংকের উপর কাটা হয় এবং যার অর্থ চাহিদা মাত্র পরিশোধ্য। তো এটাই হচ্ছে চেক। তার পরেরটা হচ্ছে শেয়ার ওয়ারেন্ট। তো পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারের পূর্ণ মূল্য এর গ্রহীতা কর্তৃক পরিশোধ করা হলে প্রমাণ হিসেবে কোম্পানি শেয়ার গ্রহীতাকে যে প্রামাণ্য দলিল প্রদান করে তাকে শেয়ার ওয়ারেন্ট বলে। আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানি যে শেয়ার ইস্যু করে, শেয়ার হোল্ডাররা সেই শেয়ারের টাকা কিন্তু পরিশোধ করে, তাই না? সেই শেয়ারের টাকা পরিশোধ করে। তো শেয়ারের যখন পূর্ণ মূল্য পরিশোধ করা হয়ে যায় তখন কোম্পানি শেয়ার মালিককে শেয়ার গ্রহীতা কর্তৃক যখন পরিশোধ হয়ে যায় তখন প্রমাণ হিসেবে কোম্পানি শেয়ার গ্রহীতাকে একটা প্রামাণ্য দলিল প্রদান করে। এটাই হচ্ছে শেয়ার ওয়ারেন্ট। এতে শেয়ার মালিকের নাম লেখা থাকে না। শুধুমাত্র শেয়ারের নামিক মূল্য ও শেয়ারের ক্রমিক নাম্বারটা লেখা থাকে। এটা শুধুমাত্র অর্পণের দ্বারা হস্তান্তর করা যায় এবং এর বাহককেই সংশ্লিষ্ট শেয়ারের মালিক হিসেবে গণ্য করা হয়। তো এই শেয়ার ওয়ারেন্টটা কিন্তু
যার কাছে শেয়ার ওয়ারেন্টটা থাকবে সেই কিন্তু শেয়ারের মালিক এবং এটা কিন্তু অর্পণের দ্বারাই হস্তান্তর হয়ে যায়। যে শেয়ার ওয়ারেন্টটা যার কাছে থাকবে, যে বহন করবে, এর বাহকই কিন্তু এর মালিক থাকবে। তো এটাই হচ্ছে শেয়ার ওয়ারেন্ট। তারপর হচ্ছে লভ্যাংশ পরোয়ানা। লভ্যাংশ ঘোষণার পর তা ব্যাংক হতে সংগ্রহের জন্য কোম্পানির শেয়ার মালিকদের যে প্রমাণপত্র প্রদান করে তাকে লভ্যাংশ পরোয়ানা বলে। এতে প্রাপ্ত মোট লভ্যাংশের পরিমাণ লেখা থাকে যা ব্যাংকে জমা দিয়ে শেয়ার মালিক অর্থ সংগ্রহ করে নিতে পারে। এরূপ দলিল দাগ কাটা না হলে যথানিয়মে অন্যের নিকট হস্তান্তর করা যায়। এতে হস্তান্তর গ্রহীতা এর অর্থ সংগ্রহের অধিকারী হয়। তো লভ্যাংশ পরোয়ানাটা হলো কোম্পানি যখন লভ্যাংশ ঘোষণা করে, লভ্যাংশ ঘোষণা করার পর একটা লভ্যাংশ পরোয়ানা দেয়। দেখা যায় অনেক সময় মেইলিং অ্যাড্রেসে, বাসার অ্যাড্রেসে লভ্যাংশ পরোয়ানা পাঠিয়ে দেয় যাদের শেয়ার হোল্ডারদের। তো লভ্যাংশ পরোয়ানা পাঠিয়ে দেওয়ার পর শেয়ার হোল্ডার কিন্তু এই লভ্যাংশ পরোয়ানাটা নিয়ে ব্যাংকে চলে গেলেই ব্যাংক তাকে টাকা দিয়ে দিবে। তো এটাও কিন্তু সেম, এই লভ্যাংশ পরোয়ানাটা যার কাছে থাকবে সেই কিন্তু এর মালিক হয়ে যাবে। তো এজন্য আর লভ্যাংশ পরোয়ানাটাতে কিন্তু একদম ডিটেইল ইনফরমেশন লেখা থাকে, যে লভ্যাংশের পরিমাণ লেখা থাকে, সবকিছু লেখা থাকে। তো এই লভ্যাংশ পরোয়ানা কিন্তু হস্তান্তর করলে হস্তান্তরপ্রাপ্ত হয়ে যায়। তো এই হস্তান্তর গ্রহীতার অর্থ সংগ্রহের জন্য কিন্তু এর অধিকারী হয়। তারপর হচ্ছে দেশীয় হুন্ডি। আচ্ছা, আমরা হুন্ডি কথাটা সবাই শুনেছি। এখন আমরা একটু দেখবো যে হুন্ডি কি এবং হুন্ডির আর কি কি ধরন আছে। তো প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত স্থানীয় প্রথা ও ভাষায় লিখিত যে দলিলের মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদেশানুসারে কোনো ব্যক্তিকে অথবা বাহককে একটি নির্দিষ্ট সময় পরে বা চাহিদা মাত্র নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের শর্তহীন নির্দেশ দেয় তাকে দেশীয় হুন্ডি বলে। তো আমরা প্রথমে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে দেশীয় হুন্ডিটা হচ্ছে কোনো ফর্মাল ল্যাঙ্গুয়েজে লেখা থাকে না, ইনফর্মাল ভাবেই যে যার মতো করেই লেখে। তো স্থানীয় প্রথা বা ভাষায় কিন্তু দলিলটা লেখা হয়। তো এই দলিলে যেটা লেখা থাকে, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদেশ অনুসারে কোনো ব্যক্তিকে, মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা তার আদেশ অনুসারে যে কোনো ব্যক্তি থাকে অথবা এর বাহককে একটা নির্দিষ্ট সময় পরে বা চাহিদা মাত্র নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের শর্তহীন নির্দেশ দেয়া হয়, তাকেই কিন্তু দেশীয় হুন্ডি বলে। তো এই উপমহাদেশে প্রাচীনকাল হতে বিভিন্ন ধরনের হুন্ডির প্রচলন লক্ষ্য করা যায়। তো হুন্ডিগুলো সম্পর্কে একটু দেখি আমরা। প্রথমেই যেটা সেটা হচ্ছে দর্শনীয় হুন্ডি। যে হুন্ডির টাকা দর্শন মাত্র বা চাহিদা মাত্র পরিশোধ করতে হয় তাকে দর্শনীয় হুন্ডি বলে। অর্থাৎ এই হুন্ডি উপস্থাপিত হওয়া মাত্রই এর অর্থ পরিশোধ করতে হয়। এতে চেক বা চাহিদা মাত্র দিয়েও বিনিময় বিলের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। দর্শনীয় হুন্ডিটা যখনই মানে শো করা হবে সাথে সাথে কিন্তু টাকা দিয়ে দিতে হবে। তো মেয়াদি বা মধ্যতি হুন্ডি, তো মেয়াদি বা মধ্যতি হুন্ডির মধ্যে আমরা যেটা বুঝতে পারছি যে মেয়াদ থাকবে। মেয়াদি বা মুদ্দতি হুন্ডির মধ্যে একটা মেয়াদ অবশ্যই উল্লেখ করা থাকবে। ওই নির্দিষ্ট মেয়াদের পরে যখন এটা শো করা হবে বা ইস্যু করা হবে তখন টাকা দিয়ে দেওয়া হবে। তো এর বৈশিষ্ট্য অনেকটা অঙ্গীকারপত্র আর মেয়াদি বিনিময় বিলের সাথে মিলে যায়। তারপর হচ্ছে সাহায্য হুন্ডি। সম্ভ্রান্ত ও ধনী ব্যবসায়ীদের মধ্যে এই ধরনের হুন্ডির প্রচলন দেখা যায়। কাদের মধ্যে দেখা যায়? সম্ভ্রান্ত ও ধনী ব্যবসায়ীদের মধ্যে। আদিষ্ট ব্যক্তি এই জাতীয় হুন্ডির টাকা কেবল কোনো নির্দিষ্ট বিখ্যাত ব্যবসায়ীকে পরিশোধ করে থাকে। ফলে এ ধরনের হুন্ডিকে হস্তান্তরযোগ্য দলিল হিসেবে গণ্য করা যায় না। সাধারণত ধনী সম্ভ্রান্ত পরিবারের বা কোনো বিখ্যাত ব্যবসায়ীরা কিন্তু এই সাহায্য হুন্ডির মাধ্যমে টাকা আদান প্রদান করে থাকে। তো সাহায্য হুন্ডিটা যখন শো করা হবে তখন কিন্তু অর্থ পরিশোধে বাধ্য থাকবে এবং সাধারণত সাহায্য হুন্ডিটা এরকম ধনী ব্যবসায়ী যারা আছেন তারাই সাধারণত সাহায্য হুন্ডি ব্যবহার করে থাকে এবং সাহায্য হুন্ডি কিন্তু হস্তান্তরযোগ্য বলে বিবেচিত হয় না। তারপর হচ্ছে নামযোগ হুন্ডি। যে হুন্ডিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকে তাকে নামযোগ হুন্ডি বলে। সাধারণত এই ধরনের হুন্ডির টাকা হুন্ডিতে যার নাম থাকে তাকে পরিশোধ করা হয়। অবশ্য অনুমোদন বলে প্রাপকও টাকা পেতে পারে। তো নামযোগ হুন্ডি পড়েই আমরা বুঝতে পারছি যে এখানে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা থাকবে কে টাকাটা পাবে। তারপর হচ্ছে ফরমানযোগ হুন্ডি। যে হুন্ডির টাকা আদেশানুসারে কোন নির্দিষ্ট ব্যক্তিকে প্রদান করা হয় তাকে ফরমানযোগ হুন্ডি বলে। এখানে ফরমানযোগ হুন্ডি হচ্ছে আদেশ অনুসারে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা থাকবে যাকে টাকা পরিশোধ করা হবে। তারপর হচ্ছে ঋণযোগ হুন্ডি। যে হুন্ডির মাধ্যমে ঋণ গ্রহীতা ঋণদাতাকে ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দেয় তাকে ঋণযোগ হুন্ডি বলে। ঋণদাতার নির্দেশানুসারে অন্য কাউকেও এরূপ অর্থ প্রদান করা হতে পারে। তো
এটা আমরা বুঝতে পারছি যে ঋণ গ্রহীতা ঋণদাতাকে যখন ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দেয় তখন সেটাই কিন্তু ঋণ যোগ হুন্ডি। তারপর হচ্ছে জখমি হুন্ডি। দূরে অবস্থিত ক্রেতার নিকট পণ্য প্রেরণের ক্ষেত্রে পণ্য নিরাপত্তা স্বরূপ বিক্রেতা এরূপ হুন্ডির আশ্রয় নেয়। তাই এর ধরন অনেকটা বীমাপত্রের অনুরূপ। এই হুন্ডির ধারক আদিষ্টের নিকট হতে পণ্যের মূল্যের সাথে বীমার টাকাও আদায় করে থাকে। ক্ষেত্র বিশেষ এটা হস্তান্তরযোগ্য হতে পারে। তো এই হুন্ডিটা হচ্ছে কোনো ক্রেতা যখন পণ্য প্রেরণের সময় সে তার নিরাপত্তা স্বরূপ বিক্রেতা এরূপ হুন্ডির আশ্রয় নেয়। অনেক সময় দেখা যায় যে আম রাস্তায় অন দ্য ওয়েতে যে পণ্য নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আ বিক্রেতা একটা হুন্ডি দিয়ে থাকে যেখানে এরকম লেখা থাকবে যে যদি কোনো কারণে পণ্য ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে টাকা দিতে হবে। তাই এর ধরন অনেকটা বীমা পত্রের অনুরূপ। এই হুন্ডির ধারক আদিষ্টের নিকট হতে পণ্যের মূল্যের সাথে বীমার টাকাও কিন্তু আদায় করে থাকে। তারপর হচ্ছে জাওয়ারি হুন্ডি। এটি তহবিল পাঠানোর হুন্ডি বিশেষ। কোনো লোক তহবিল পাঠাতে ইচ্ছা করলে প্রাপকের নামে হুন্ডি লিখে ব্যাংকে প্রদান করে। এটা ডিরেক্টলি মানি ট্রান্সফারের মতো টাকা পাঠাবে। তো কোনো লোক তহবিল পাঠাতে চাইলে এর প্রাপকের নাম হুন্ডিতে লিখে দিলে ব্যাংকে প্রদান করলে কিন্তু ব্যাংক সে প্রাপককে টাকা দিয়ে দিবে। ব্যাংক যোগাযোগ অথবা মধ্যস্থতার দ্বারা তা প্রাপকের নিকট পাঠিয়ে দেয়। প্রাপক তা প্রাপ্তির সংবাদ অনুরূপভাবে প্রেরকের নিকট প্রেরণ করে। প্রাপক এরূপ হুন্ডিও আগাম হস্তান্তরের মাধ্যমে কিন্তু ভাঙিয়ে নিতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের দেশের কিছু ব্যবহৃত হুন্ডি।